সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে अस्माकं देशः এই চতুর্দশ পাঠ্যে। গতবার যে ভিডিওটি দিয়েছিলাম তাতে লাইন বাই লাইন উচ্চারণ শিখিয়ে দিয়েছিলাম। আজকে এর লাইন বাই লাইন মানেটা আমি তোমাদেরকে শেখাবো। যারা উচ্চারণটা শেখনি বা রিডিং করতে পারছো না তারা এই ভিডিওটা ফলো করার আগে ওই ভিডিওটা দেখে নিও, তাহলে বেশি সোজা মনে হবে, আর এই ভিডিওটা দেখলে একটু হয়তো কঠিন মনে হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। अस्माकं देशः মানে আমাদের দেশ। ভারতম अस्माकं देशः ভারত আমাদের দেশ বা ভারতবর্ষ আমাদের দেশ। যেহেতু এখানে ভারতবর্ষম লেখা নেই তাই আমি ভারত বলেই বললাম। তস্য উত্তর প্রান্তে তুষারাবৃতः হিমালয়াः তার উত্তর দিকে, উত্তর প্রান্তে মানে উত্তরের দিকে, তুষারাবৃত, তুষার মানে বরফ, বরফে আবৃত হিমালয়। ইতি ইতি সমুন্নতः পর্বতः মানে আছে, এরকম একটা সুউচ্চ পর্বত আছে। আরও একবার মানেটা বলে দিই পুরোটার, যে তার উত্তর দিকে বরফে ঢাকা বা তুষারে আবৃত হিমালয়ে আছে, যেটি কিনা খুব উঁচু সুবিশাল একটি পর্বত যার নাম হিমালয়, সেটি আছে। মধ্যভাগে বিন্ধ্য পর্বতः মাঝখানে আছে বিন্ধ্য পর্বত, মানে ভারতের মাঝখানে, কিন্তু তাসিয়া একবারে বলে দিয়েছে, মানে তার উপরে কি আছে তার নিচে কি আছে, এরকমভাবে আমরা কোনো কথা বললে তো বারে বারে বলি না, সেইভাবে এখানে বলে দিয়েছে একবারে, যে তার মানে ভারতবর্ষের বা ভারতের উত্তরে কী আছে, মধ্যভাগে কী আছে, পশ্চিম দিকে কী আছে, এভাবে বলে দিচ্ছে, মানে চারদিকে কী কী আছে সেটাই বলবে। তো মধ্যভাগে আছে বিন্ধ্য পর্বত, পশ্চিমে চ সহ্যাদ্রিः বিরাজন্তে মানে পশ্চিম দিকে আছে সহ্যাদ্রি পর্বত, যেটা হচ্ছে আগের দিন আমি বলে দিয়েছি পশ্চিমঘাট পর্বত। আমরা এখন পশ্চিমঘাট পর্বতই বলে থাকি, সহ্যাদ্রি পর্বতটা এখন কিন্তু আর বিশেষ কেউ বলে না, তো এটাই প্রচলিত আমাদের মধ্যে হয়ে গেছে এখন। তো এই যে বিরাজন্তে যে আছে, প্রথমে যে আমি বলেছিলাম যে তুষারাবৃত হিমালয় আছে, কিন্তু সেইটা কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে বলেছিলাম, কিন্তু আছে শব্দটা এই এতক্ষণে বললো, বিরাজন্তে মানে বিরাজ করছে, আর চলিত ভাষাতে আছে। তো দক্ষিণ প্রান্তে পূর্বভাগে পশ্চিমে চ ভারতভূমি সাগরই পরিবেষ্টিতা মানে দক্ষিণ দিকটা আর পূর্ব দিকটা, এই দুটো দিকে, আর তার সাথে এবং চ আছে বলে এবং পশ্চিম দিকেও ভারতের ভারতভূমি, এখানে মানে ভারতের যে মাটি তার কথা বলছে, মোট কথাই দেশটার কথাই বলছে, বিভিন্নভাবে এখানে ভারতকে নাম করে বলে ডেকেছে, কখনো ভারত বলছে, কখনো ভারতভূমি বলছে, কখনো তস্যও বলছে, এরকম, কিন্তু সবটাই কিন্তু একই কথা আমাদের দেশ সম্পর্কেই বলছে। দক্ষিণ প্রান্তে বলছে যে পূর্বভাগে আর পশ্চিম ভাগে ভারতের চারিদিকটাতেই প্রায় তার মানে সাগর দিয়ে পরিবেষ্টিতা, সাগরই মানে অনেকগুলো সাগর দিয়ে। তো বুঝতে পারছো তিনটে দিকের কথা যখন বলছে, তিনটে দিকই সাগর দিয়ে পরিবেষ্টিত, তাহলে অনেকগুলো সাগরের কথাই এখানে বলা হচ্ছে। তারপরেই বলছে যে কি কি সাগর আছে। ते যথাক্রমে ভারত মহাসাগরः বঙ্গোপসাগরः আরব সাগরः চ ইতি। তারা কী কী সাগর, এখন প্রত্যেকটা সাগরের নাম বলবে। তিনটে সাগর আছে, তার তিনটে সাগর কী কী? তিনটে সাগর হচ্ছে, একটা হচ্ছে ভারত মহাসাগর, একটা বঙ্গোপসাগর, আর একটা আরব সাগর। চ ইতি, চ মানে আবারও জানো, চ বলতে এবং বুঝিয়েছে, তাহলে বলবো যে তারা হলো যথাক্রমে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর। सुविशालः अस्माकं देशः প্রধানত নদী বহুলः। এই যে আমাদের দেশটা তো অনেক বড়, তাই এই দেশটাকে একটা বিশেষণ যোগ করে সুন্দরভাবে বোঝানোর জন্য বলেছে যে সুবিশাল আমাদের দেশ। সুবিশাল আমাদের এই দেশ প্রধানত নদীবহুল, মানে আমাদের দেশ নদীমাতৃক দেশ। এইটা আমরা অনেক রচনাতেও পড়েছি, সেই কথাটাই এখানে সংস্কৃততে বলা হয়েছে, যে সুবিশাল अस्माकं মানে আমাদের, দেশः মানে দেশ, প্রধানত নদীবহুল মানে নদীর প্রচুর নদী আছে, তার মানে নদীমাতৃক দেশ এটাকে বলা হয়। অনেকগুলো নদী থাকলে সেই দেশকে বলে নদীমাতৃক দেশ, যেমন ভারতবর্ষ, বাংলাদেশ, এগুলো সবই নদীমাতৃক দেশ। তারপরের লাইনে চলে যাচ্ছি। পুণ্যসলিলা গঙ্গা হিমালয়াৎ উৎপন্না ভূত্য়া বঙ্গোপসাগরে চ অবতরতি। পুণ্যসলিলা মানে পুণ্য জল, পবিত্র জলের আধার হচ্ছে গঙ্গা নদী আমাদের। তো পূর্ণ জলের আধার এই যে গঙ্গা নদী, তার প্রত্যেকটি কণায় কণায় যেন পবিত্রতা রয়েছে, আমরা এটাই মানি। তো সেই এরকম পুণ্যসলিলা গঙ্গা নদী হিমালয় থেকে, হিমালয়াত মানে হিমালয় থেকে, এই যে আত যোগ করেছে ওটা মানে থেকে, হিমালয় যুক্ত আত মানে হয়ে গেল হিমালয় থেকে,
উৎপন্না মানে উৎপন্ন হয়েছে, যেহেতু গঙ্গা হচ্ছে এখানে স্ত্রীলিঙ্গ তাই উৎপন্না বললো। যদি এটা কোনো পুরুষলিঙ্গের কথা বলা হতো, পুংলিঙ্গের কথা বলা হতো, পুংলিঙ্গ কোনো নদের কথা বলা হতো, তাহলে কিন্তু বলতে হতো উৎপন্ন। তো উৎপন্না ভূত্যা মানে হচ্ছে উৎপন্ন হয়ে, ভূত্যা ভূ মানে হওয়া, তো সেখান থেকেই হয়ে বঙ্গোপসাগরে চ অবতরতি, বঙ্গোপসাগরে এসে পড়েছে। বঙ্গোপসাগরে অবতরতি মানে অবতরণ করেছে, মানে এসে নেমে গেছে বঙ্গোপসাগরের ভিতরে, মানে মিশে গেছে। হুবহু সংস্কৃতের বাংলা উচ্চারণ হবে না, কারণ আমরা বাংলা বলে একরকম কথা বলি, এই যে অবতারণা করেছে এরকম করে বললে তো তোমরা বুঝতে পারবে না। বাংলায় কিন্তু বলা যায় অবতরণ করেছে বা অবতারণা হয়েছে, বলা যেতে পারে, কিন্তু তাহলে বাচ্চারা বুঝতেই পারবে না। সেই জন্য তোমাদের সহজভাবে বোঝানোর জন্যই এইরকম কথা বলতে হবে যে বঙ্গোপসাগরে সে এসে মিশেছে বা বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, উত্তর ভারতে সা নদীষু প্রধানা ভবতি। উত্তর ভারতে সেটি, সা মানে তাকে বলা হচ্ছে, সাহা মানে হচ্ছে পুংলিঙ্গে, আর সা মানে হচ্ছে স্ত্রীলিঙ্গে। যেমন ইংরেজিতে হি মানে সে, আবার মেয়ে হলে শি হয়ে যায়, ঠিক সেরকমভাবে এখানে সা বলেছে, যেহেতু গঙ্গা দেবী, গঙ্গা নদী আমাদের এখানে স্ত্রীলিঙ্গ। তো সেখানে প্রধানা ভবতী মানে প্রধান নদী উত্তর ভারতে গঙ্গা নদী। নদীসু প্রধানা মানে সমস্ত নদীর মধ্যে, অনেকগুলো নদীর মধ্যে প্রধান নদী গঙ্গা। আচ্ছা, তারপরে আছে গঙ্গা তস্যা উপনদ্যः শাখানদ্যः চ উত্তর ভূখণ্ড প্লাবয়ন্তি। তো গঙ্গা, তার উপনদী এবং শাখা নদী, এই যে উপনদী শাখা নদী তো তোমরা ভূগোলে পড়েইছো, জানো নিশ্চয়ই। সেই উপনদী শাখা নদীগুলো দিয়ে উত্তরের যে অংশটা, ভারতবর্ষের যে উত্তরের অংশটা, তাকে উত্তর ভূখণ্ড বলছে। তো সেইখানটা বন্যা হওয়া বা প্লাবন হওয়া, সেটা হয়, বন্যায় প্লাবিত হয়, যে কোনোটা বলতে পারো। যে গঙ্গা তার উপনদী এবং শাখা নদী দিয়ে উত্তর ভারতকে প্লাবিত করে। নর্মদা কৃষ্ণা কাবেরী গোদাবরী চ নদ্যাঃ দক্ষিণ ভারতে প্রবহন্তি। নর্মদা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই চারটে হচ্ছে অন্য আরও সব নদীর নাম। তাহলে কি বলবো, চ বলেছে বলে লাস্টেরটা এবং দিয়ে প্রত্যেকটার নাম বলবো। নর্মদা, কৃষ্ণা, কাবেরী এবং গোদাবরী নদীগুলো, যেহেতু এখানে 3-4টে নদীর নাম, মানে একটার বেশি নদী হলে দ্বিবচন আর দুটোর বেশি হলে বহুবচন, তাহলে এখানে 4টে আছে, তাহলে নদীগুলো এখানে বহুবচন হয়ে গিয়ে নদী না বলে নদ্যাঃ বলতে হচ্ছে। কারণ নদী, যেটা আমরা নদীর এখনও পড়েছো কিনা জানি না, আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে নদী শব্দরূপ, তোমরা একটু দেখে নিও চেক করে, সেখানে বুঝতে পারবে এটা নদী শব্দরূপ মধ্যেই আছে আর কি। একের বেশি অনেকগুলো যেহেতু নদী আর কি, তাই জন্য এটা বহুবচনে নদ দেওয়া হয়েছে। তারপরে দক্ষিণ ভারতে প্রবহন্তি, নর্মদা, কৃষ্ণা, কাবেরী এবং গোদাবরী নদীগুলো দক্ষিণ ভারতে প্রবাহিত হয় বা দক্ষিণ ভারতে আছে। প্রবাহতি মানে বয়ে চলে বা প্রবাহিত হয়। কোন কোন নদী প্রবাহিত হয়? এই 4টে নদী। নদীনাং তীরেষু স্থিতানি স্থানানি সুফলা শস্য শ্যামলানি চ ভবন্তি। আচ্ছা, এখানে সুফলানি আছে, তাহলে আমি আরেকবার ঠিকভাবে বলি যে নদীনাং তীরেষু স্থিতানি স্থানানি সুফলানি শস্য শ্যামলানি চ ভবন্তি। নদীর তীরে যেই জায়গাগুলো আছে, যেই জায়গাগুলো স্থিত মানে যে জায়গাগুলো আছে, স্থানানি মানে যেসব জায়গা, অনেকগুলো জায়গা বলে এখানেও বহুবচনে স্থানানি হলো, না তো স্থান বলতাম। সেই সব জায়গাগুলো সুফলানি হয়, মানে ভালো ফসল হয় সেগুলোতে, সেই সব জায়গায়। নদীর পাশেই তো, নদীর পাশে উর্বর জমি থাকে, তাই জন্যই বলছে যেগুলো ভালো ফসল হয়, সুফলানি তাই। আর শস্য শ্যামলানি মানে শস্যও ভালো হয়, শস্যগুলো সবুজ হয়ে থাকে, তাই জন্য আমরা যেমন বলি ভারত শস্য শ্যামলা, এরকম শস্যটা একদম খুব সুন্দরভাবে হয় আর সব কিছুই ভালো হয়, মানে ক্ষেতের কাজকর্ম, ক্ষেত খামারি এগুলো সব খুব ভালো হয়। তো চ ভবন্তি, তো ওইরকমই সুফলানি চ শস্য শ্যামলানি, ওই চ দিয়েছে মানে এবং সুফলা এবং শস্য শ্যামলা হয়। अस्माकं देशे धर्मः विभिन्नः, भाषाः विभिन्नः, मित्राः च लोकानां परिच्छदः।
তাহলে আমি আরেকবার ঠিকভাবে বলি যে নদীনাং তীরেষু স্থিতানি স্থানানি সুফলানি শস্যশ্যামলানি চ ভবন্তি। মানে নদীর তীরে যেই জায়গাগুলো আছে, যেই জায়গাগুলো স্থিত, মানে যে জায়গাগুলো আছে, স্থানানি মানে যেসব জায়গা, অনেকগুলো জায়গা বলে এখানেও বহুবচনে স্থানানি হলো, না তো স্থান বলতাম। সেই সব জায়গাগুলো সুফলানি হয়, মানে ভালো ফসল হয় সেগুলোতে। সেই সব জায়গায় নদীর পাশেই তো, নদীর পাশে উর্বর জমি থাকে, তাই জন্যই বলছে যে এগুলো ভালো ফসল হয়, সুফলানি তাই। আর শস্য শ্যামলানি মানে শস্যও ভালো হয়, শস্যগুলো সবুজ হয়ে থাকে, তাই জন্য আমরা যেমন বলি ভারত শস্য শ্যামলা, এরকম শস্যটা একদম খুব সুন্দরভাবে হয়। আর সব কিছুই ভালো হয়, মানে ক্ষেতের কাজকর্ম, ক্ষেত খামারি এগুলো সব খুব ভালো হয়। তো চ ভবন্তি, তো এরকমই সুফলানি চ শস্যশ্যামলানি, ওই চ দিয়েছে মানে এবং সুফলা এবং শস্যশ্যামলা হয়। अस्माकं দেশে ধর্মাः বিভিন্নাः ভাষাः বিভিন্নাः ভিন্নাः চ লোকানাং পরিচ্ছদা। মানে আমাদের দেশে ধর্ম বিভিন্ন বিভিন্ন রকমের ধর্ম আছে, তোমরা জানো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সব রকমই ধর্ম আমাদের দেশে আছে। এবং ভাষা বিভিন্ন, ভাষাও বিভিন্ন। এত রকমের ভাষা আমাদের দেশে ব্যবহার করা হয়, এরকম ভাষা কিন্তু এত ভাষা আর এত ধর্মের লোক অন্য দেশে খুব কমই দেখা যায়। তাছাড়াও ভিন্না চ লোকানাং পরিচ্ছদা এটাও বলেছে, মানে এবং ভিন্ন ভিন্ন যে লোকেদের পোশাক পরিচ্ছদটাও ভিন্ন ভিন্ন। দেখবে কেউ কেউ ধুতি পরে, কেউ কেউ লুঙ্গি পরে, কেউ কেউ পাগড়ি পরে, মানে বিভিন্ন ধরনের আর কি, কেউ পায়জামা পাঞ্জাবি পরে, এরকম টাইপের বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলে পোশাক দেখা যায়। তথাপি বিবিধেষু মহামিলনং ভারত ভূমেঃ বৈশিষ্ট্যং ভবতি। কিন্তু তারপরেও, তথাপি মানে তারপরেও, তারপরেও বিবিধেষু মানে বিবিধের মধ্যে মিলন মহান, মানে এত কিছু বিভিন্নতা থাকা সত্ত্বেও আমরা সবাই মিলেমিশে আছি। আমাদের মধ্যে সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে আমরা চলি, মানে আমাদেরা কখনো কাউকে আলাদা ভাবি না যে আমি তো হিন্দু তাহলে ও মুসলিম, এটা মনে করি না। আমরা জানি যে আমরা সবাই তো বন্ধু, আমাদের সবারই একই রক্ত, একই রকমই আমরা রক্ত মাংস দিয়ে তৈরি, কোনো কেউ আলাদা করতে পারবে না। তো কাজেই আমরা মনটা কেন শুধু আলাদা করব। তো এরকমভাবে আমরা চলি বলে আমাদের কিন্তু বলেছে যে ভারত ভূমেঃ বৈশিষ্ট্যং ভবতি, মানে ভারত ভূমিতে একটা স্পেশাল ভারতের এটাই বৈশিষ্ট্য আছে। তোমরা যেমন স্কুলে যারা পড়ো তাদের সাথে যারা অন্য ধর্মের বন্ধুরা আছে, তোমরা তো সেইটা দেখে কি বন্ধুত্ব করো? তোমরা তো হয়তো অনেকে জানোই না যে কে তোমাদের মধ্যে খ্রিস্টান ধর্মের আছে বা কে তোমাদের মধ্যে অন্য কোনো ধর্মের আছে, হয়তো খেয়ালই করো না। পাশাপাশি বসছো, একসাথে পড়াশোনা শিখছো, একসাথে গল্প করছো, একসাথে টিফিনে খেলাধুলো করছো, তোমরা কি আলাদা আলাদা করে ভাবো যে ও অন্য ধর্ম বলে আমরা তার সাথে মিশবো না? ভাবোই না। হয়তো নামটা শুনে কখনো কখনো কোনো কোনো ধর্মের ক্ষেত্রে বুঝতে পারো, কিন্তু তার জন্য কিন্তু আমরা কোনো কিছু নিয়েই তাদের সাথে আলাদা রকম মনোভাব করি না। আমরা জানি যে ও আমার বন্ধু, এটুকু। এবং সারা জীবন এই মনোভাবটাই রাখা আমাদের উচিত, আমরা বড় হয়েও যেন অন্যরকম না হয়ে যাই। আমরা কারো কথাতেই এই মনোভাব থেকে কিন্তু বেরিয়ে আসবো না, আমরা সবাইকে একই রকমভাবে ভালোবাসবো, এইটাই সবসময় মনে রাখবে। অত্র ভগবান বুদ্ধः সম্রাট অশোকः শ্রীচৈতন্যः ভক্তকবিরः গুরুনানকः মহাত্মা গান্ধী শ্রীরামকৃষ্ণः বিবেকানন্দः রবীন্দ্রনাথः ইতি মহামানবাः জায়ন্তে। এই যে আমাদের এই ভারতে অত্র মানে এখানে, মানে ভারতের কথা বলা হচ্ছে, কে কে জন্মেছে আমরা দেখো এখানে সেই নামগুলোই শুনবো, যেমন ভগবান বুদ্ধদেব, সম্রাট অশোক, শ্রী চৈতন্যদেব। এখানে যেহেতু শ্রী চৈতন্য আছে তোমরা শ্রী চৈতন্য বলতে পারো, যেমন ভগবান বুদ্ধ আছে ভগবান বুদ্ধ বলতে পারো, কিন্তু সব কিছুর একটু সম্মান আছে। বুদ্ধদেব আমরা জানি বৌদ্ধ ধর্মের প্রবর্তক, ওনাকে আমরা শুধু বুদ্ধ বলতে একটু হয়তো আমাদের খারাপ লাগা উচিত, আমাদের একটুখানি সম্মান অবশ্যই দেখানো উচিত এত সম্মানীয় একটা ভগবান তুল্য ব্যক্তিকে। তো সেই জন্য তেমনই শ্রী চৈতন্যদেবও উনিও আমাদের কাছে ভগবান তুল্য। তো সেই জন্য ভগবানকে আমরা কখনোই নাম ধরে ডাকতে পারি না, তাই জন্য আমি প্রত্যেকের সাথে দেব কথাটা উচ্চারণ করছি।
তো এখানে ভগবান বুদ্ধ, ওই জন্য বুদ্ধদেব বললাম। সম্রাট অশোক যেহেতু রাজা ছিলেন, তো ঠিক আছে, সম্রাট বলে তাকে আমরা অলরেডি একটা সম্মান দিয়েছি। সবসময় যে কোনো কাউকে বলতে গেলেই একটা সম্মান দিয়ে কথা বলবে, সেটা যদি সাধারণ ব্যক্তি হয় তার ক্ষেত্রে সম্মান দিয়ে বলা উচিত। আমরা তার ক্ষেত্রে শ্রী অথবা শ্রীমান, অথবা মহিলা হলে শ্রীমতী যোগ করে তার নামগুলো আমরা উচ্চারণ করব। এটা শুনতেও ভালো লাগে এবং তাকেও যথেষ্ট একটা সম্মান দেখানো হয় আর কি। তো এইগুলো খেয়াল রাখবে কথা বলার সময়। তাহলে চলো ফটাফট লাইনটা আরেকবার শুনে নিই। এখানে ভগবান বুদ্ধদেব, সম্রাট অশোক, শ্রী চৈতন্যদেব, ভক্ত কবির এবং আচ্ছা এবং বলবো না, এবংটা পরে আছে, গুরু নানক, মহাত্মা গান্ধী, শ্রীরামকৃষ্ণদেব, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, আর রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে যেমন রবীন্দ্রনাথ আছে, ওই সবগুলোতে এরকম নামটাই শুধু দিয়েছে, তা আমি এক্সট্রা করে ওটা বলছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এইখানে তোমরা এবং বলতে পারো, কিন্তু এখানে আবার চ কিন্তু লেখা নেই, তাই জন্য চ দিয়ে আমি এবংটার বললামই না। রবীন্দ্রনাথ ঠাকুর এইসব মহামানবেরা জন্মগ্রহণ করেছিলেন। মহামানবাহা, এখানে বাহা মহামানব না বলে সংস্কৃততে মহামানবাহা বলতে হয়, ওই একই ব্যাপার বহুবচনের ক্ষেত্রে যেহেতু। জায়ন্তে अस्माकं ঐতিহ্যং সুপ্রাচীনং তথা বিশ্বস্য বিস্ময়করম। আমাদের ঐতিহ্য সুপ্রাচীন মানে অনেক পুরনো, তথা বিশ্বস্য বিস্ময়করম, তথা মানে তার সাথে সাথে কি বিস্ময়ের একটা জিনিস গোটা বিশ্বের কাছে। তো বিশ্বের কাছে বিস্ময়কর জিনিস এইটা, কারণ আমাদের ঐতিহ্যটা এতটাই সুন্দর। ধন্যাহ ব্যং বে ইয়ে ভারত ভূমি জানতে। এটার মানে বলার আগে অবশ্যই আমি মনে করিয়ে দেব, এই আজকের পর্বটা এখানে শেষ হচ্ছে ঠিক কথাই, কিন্তু এর আগে আমি প্রত্যেকটার যে লাইন বাই লাইন আলাদা করে পড়িয়ে দিয়েছিলাম এই কারণেই যে দেখো কত বড় হয়ে গিয়েছে। আমি না চাইতেও এই গল্পটাই এতটা বড় যে এটা অনেকটা বড় হয়ে গেল। হয়তো দুটো পার্টে দিলে তোমাদের সুবিধে হতো, কিন্তু তাহলে পুরো পর্বটা নিয়ে 3টে আলাদা আলাদা ভিডিও হয়ে যাবে, অনেকে খুঁজে পায় না। তো সেই জন্য আমাকে একটা ভিডিওর মধ্যেই পুরো মানেটা কমপ্লিট করে দিলাম, আর শুধু উচ্চারণগুলো আমি আরেকটা ভিডিওতে বলেছি, নইলে এই ভিডিওটাই হয়তো 25 মিনিটের ভিডিও হয়ে যেত, যেটা তোমরা হয়তো অতটা ধৈর্য ধরে শুনতে পারতে না। আর যদি আজকে ভিডিওটা কমপ্লিট নাও শুনতে পারো তো ঠিক আছে, তোমরা নিজেরাই ওটাকে দুটো ভাগ করে অন্য সময় আর কি শুনে নেবে, কিছুটা আজকে শুনবে কিছুটা পরে শুনবে, কিছু করার নেই, কারণ গোটা গল্পটা এক জায়গায় থাকলে অনেক সুবিধা হয়। হারিয়ে গেলেও একবারে একটা জিনিসই মনে রাখতে হবে যে হ্যাঁ এই চ্যানেলে দেখেছিলাম, নয়তো দুটো জিনিস কোথায় গেল হিস্ট্রি থেকে তোমরা খুঁজে পেতে পারবে পরের দিন আবার একটা ভিডিও থাকলে। যাই হোক, এবার এটার মানেটা বলে দিই। ধান্যা মানে আমরা খুব ধন্য নিজেদেরকে মনে করছি যে আমরা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি। যারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি, তো আমরা সবাই যেহেতু সবাইকে একবারে বলে দিয়েছে যে আমরা ধন্য যে আমরা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি বা করতে পেরেছি। এখানে একটা ছোট্ট করে লেখা আছে দেখো, সহ্যাদ্রি মানে পশ্চিমঘাট পর্বত। এটা সেদিন বলেছিলাম আর আজকেও বলেছি যে সহ্যাদ্রি পর্বতকে এখন পশ্চিমঘাট পর্বত বলেই সব জায়গায় পরিচিত হয়ে গেছে, পশ্চিমঘাট পর্বত নামেই। সহ্যাদ্রি পর্বত কথাটা এখন অতটা ইউজ হয় না, শোনা যায় না বলতে গেলে, এখন বহুল প্রচলিত হয়েছে এই পশ্চিমঘাট পর্বত কথাটি। এখান থেকে প্রশ্ন যদি আসে যে সহ্যাদ্রি পর্বতের আরেক নাম কী, তাহলে বলবে পশ্চিমঘাট পর্বত। আবার উল্টোভাবেও আসতে পারে যে পশ্চিমঘাট পর্বতের আরেক নাম কী, তাহলে বলতে হবে সহ্যাদ্রি পর্বত। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।